বাকাল। অন্তর মামা খাওয়া কবে? মামা আগে খাওয়া আগে না? পরীক্ষায় ভালো রেজাল্ট করলে খাওয়াবো। খাওয়াইলে ঠিক আছে পরীক্ষা মামা, ভালো রেজাল্ট করবে, যদি না পরীক্ষা খাও তো তাহলে ফিজ পরীক্ষা 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 ভালো দিব রেজাল্ট না করলে পরীক্ষা। খাওয়াবা। এইচএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করলে খাওয়াবো। আহ, আচ্ছা ঠিক আছে, যাও। 90+ পাওয়া লাগবে। এত কিছু ডিমান্ড হলে কেমন এ প্লাস লইতেছে? আচ্ছা ঠিক আছে, যাবে A+ আচ্ছা হইলো। আচ্ছা মা, ঠিক আছে, বইয়ের চান্স পেলে খাওয়াইও সবাই। না না, ঠিক এই আছে, বেটা A+ পাওয়া লাগবে। পাগল তুই। এ প্লাস ঠিক আছে। আচ্ছা, এখন কি পেলাম যে A1A2 + B1B2 ভ্যালু যদি পজিটিভ আসে, তাহলে প্লাস সাইন নিলে অবটুজ অ্যাঙ্গেলের বাইসেক্টর পাইলাম। এটাতে এমনিতেই বোঝা যায় যে তাহলে নেগেটিভ নিলে কি অ্যাকিউট অ্যাঙ্গেলটা পাওয়া যাবে, তাই না? তাহলে এটা, এই লাইনটা তো আলাদা করে মুছে করতে হবে না। আর হচ্ছে এটা দেখো, যখন পজিটিভ হয়েছে তখন প্লাসের জন্য অবটিউস, নেগেটিভের জন্য অ্যাকিউট। তো এটা যদি নেগেটিভ হইতো, তাহলে প্লাসের জন্য কি হইতো? প্লাসের জন্য বাইসেক্টর অফ কি হবে বলো? এটা কি হবে? ইয়া ইংরেজিতে কি হবে? বাইসেক্টর অফ অ্যাকিউট। হ্যাঁ, অ্যাকিউট হবে। কারণ এটা তো উল্টাই গেল তো ব্যাপারটা, এখানে A1A2 + B1B2 > 0 ছিল, এখন A1A2 + B1B2 < 0 হয়ে গেছে। তাই প্লাসের জন্য অ্যাকিউট আর মাইনাসের জন্য অবটুস। ঠিক আছে, তাহলে দেখো মেইনলি জাস্ট এই জিনিসটা মনে রাখলে তো চলে। এই যে এখানে যে বক্স করলাম, এই বক্সের জিনিসটা যদি মনে রাখো তাহলে তো বাকি তিনটা জিনিস নিতে বোঝা যাবে না। এটা কি আলাদা করে পড়া লাগবে? না। এটা মিলাই মিলাই দেখবা যে তুমি ধরো পজিটিভের জন্য অপটিউজ আসে, তাহলে নেগেটিভের জন্য অ্যাকিউট আসবে। আবার এটারে উল্টায় দিলে পুরোটাই আবার উল্টে যাবে, এটা এমনিতে এভাবে মনে থাকে আর কি। হুম। আচ্ছা, এটা এটা গেল। তো এরপরে হচ্ছে এটার সাথে রিলেটেড আরেকটা থিওরি কি, যে দুইটা লাইন তো দিলাম, যে A1x + B1y + C1 = 0, আবার ধরো A2x + B2y + C2 = 0। এখানে হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেলও আছে, আবার হচ্ছে অবটিউজ অ্যাঙ্গেলও আছে। তো এখন এটা তো এক্স ওয়াই প্লেনের মধ্যেই আছে, তাই না? কার্টেসিয়ান প্লেনের মধ্যে তো এই দুইটা লাইন এক্সিস্ট করতেছে। এখন আমি আন্দাজে যে কোনো একটা পয়েন্ট নিলাম, ধরো এখানে হচ্ছে 5,2 নামে একটা পয়েন্ট নিলাম। তো এখন কোশ্চেন হচ্ছে যে 5,2 পয়েন্ট কি অ্যাকিউট অ্যাঙ্গেলের ভিতরে আছে নাকি অবটিউজ অ্যাঙ্গেলের ভিতরে আছে? দেখো এখানে ছবি দেখে কি বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে কি, এই এই পুরো রিজিয়নটা কি অবটিউজ অ্যাঙ্গেল না? অবটিউজ, হ্যাঁ। আবার এদিকের পুরো রিজিয়নটা হচ্ছে অবটিউজ অ্যাঙ্গেল, আর এদিকের রিজিয়নটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল, এদিকের রিজিয়নটা কি অ্যাকিউট অ্যাঙ্গেল। তার মানে টোটাল চারটা রিজনে ভাগ হয়ে গেছে। চারটা রিজনের মধ্যে হুম। দুইটা রিজন হচ্ছে অবটিউজের রিজিয়ন, আর দুটা রিজন অ্যাকিউটের রিজিয়ন। তাহলে হুম। এখন যে কোনো একটা পয়েন্ট যদি আন্দাজে সিলেক্ট করি, তাহলে ওই পয়েন্টটা কি অবটিউজের ভিতরে পড়ছে নাকি অ্যাকিউটের ভিতরে পড়ছে, এটা ধরো বের করতে বলছে। হুম। কোশ্চেন বুঝা গেছে? হ্যাঁ, বুঝছি। তো আমরা হচ্ছে ওই র্যান্ডম একটা পয়েন্টকে তাহলে এক্স কমা, না X1, Y1 ধরতেছি, বা ধরো এটা আলফা, বিটাই ধরি, সমস্যা নেই। তো আমরা আন্দাজে একটা আলফা, বিটা পয়েন্ট ধরলাম। তো এটা কি অবটিউজের ভিতরে আছে নাকি অ্যাকিউটের ভিতরে আছে, এটা কেমনে বুঝবো? এই আলফা, বিটা পয়েন্টটা দুজনের মধ্যে বসাই দিব, এটার মধ্যেও বসাই দিবা, এটার মধ্যেও বসাই হুম। দিবা। বসাই দিলে কি হবে? A1 আলফা + B1 আলফা B1 বিটা + C1, এটা প্রথমটাতে বসাইলাম। আর সেকেন্ডটাতে বসাইলে A2 আলফা + B2 বিটা + C2, এই দুটাতে বসাইলাম। বসে এই দুটো জিনিস গুণ করতে হবে। বুঝা গেছে? এই গুণফলের অ্যান্সারটা যদি পজিটিভ আসে, তাহলে আলফা, বিটা হচ্ছে অবটিউজের ভিতরে আছে। আচ্ছা, শুধু A1 B1 না ইয়া করার কথা ছিল? A1 B1 কি করার কথা ছিল? মানে শুধু A1 A1 A1A2 + B1B2 যদি >0 হয়, ওইটা না? হ্যাঁ হ্যাঁ, ওইটা না, কি ওটা তো আরেকটা? ওখানে বলে ফেলছে, হ্যাঁ ওটা তো আগের পার্টে ও বললাম আর আচ্ছা, কি। এটা হলো আরেকটা। হ্যাঁ হ্যাঁ, ওটা এটা কিসেরটা ছিল, এটা হচ্ছে যে এখানে তো লাল রঙের লাইন দুইটা আছে, প্লাস নিলে একটা লাল রঙের লাইন পাবা, মাইনাস নিলে আরেকটা লাল রঙের লাইন পাবা। তো এখন কোনটা অ্যাকিউটের জন্য হবে কোনটা অবটিউজের জন্য হবে, এটা কেমনে বুঝবো আর কি?
মানে কোন ইকুয়েশন অবটিউজের বাইসেক্টর, কোন ইকুয়েশন অ্যাকিউটের বাইসেক্টর, আচ্ছা, আর ওটা এটা হলো বোঝার কোন জন্য হচ্ছে, রিজিয়নে আছে? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে কোন রিজিয়ন আছে, যে একটা পয়েন্ট আলফা বিটা নিলাম, এখন আলফা বিটাটা কোন রিজিয়নে আছে এটা বের করতেছে। তাহলে কি করবো, আলফা বিটা হচ্ছে দুইটার মধ্যে বসাই দিব, বসাই দিয়ে গুণ করব, গুণ করার পরে অ্যান্সার যদি পজিটিভ আসে তাহলে আলফা কমা বিটা পয়েন্টটা হলো অবটিউজ রিজিয়নে আছে। গল্প বুঝছো? তাহলে অ্যাকিউটেরটা কি হবে, যে গুণফল যদি নেগেটিভ আসতো তাহলে এটা অ্যাকিউট রিজিয়নে থাকতো। গল্প বুঝছো? তাহলে ওটা লিখলাম না, মানে এটা মনে রাখবা, এটা মনে রাখলে ওটাতে এমনিতেই বোঝা যায়, যত কম মনে রাখা যায় মানে তত আর তো কি, ভালো। জিরো থেকে ইয়া হইলে তখন ইয়ে অ্যাকিউট হবে, জিরো থেকে কম হইলে। হ্যাঁ মানে নেগেটিভ হইলে আর কি, জিরোর বড় মানে পজিটিভ, জিরোর কম মানে কি নেগেটিভ। হুম, বুঝতে পারছি। আচ্ছা, তারপরে আরেকটা জিনিসও আছে, যে ধরো একটা ট্রায়াঙ্গেল দেওয়া, ট্রায়াঙ্গেলের ইন সার্কেল হচ্ছে, মানে ট্রায়াঙ্গেলের ইন সার্কেল মানে কি, যে যে সার্কেলটা একদম ভিতর দিয়ে গেছে, তাই না? এটা হচ্ছে ইন হুম সার্কেল, আর এটা হচ্ছে ইন সেন্টার। ইন সেন্টারকে আই দ্বারা রিপ্রেজেন্ট করলাম। তাহলে এখন ইন সেন্টার বের করার একটা ফর্মুলা আছে, এটা কি দেখছিল নাকি কোথাও? যে ধরো এ হচ্ছে x1, y1, বি হচ্ছে x2, y2, আর সি হচ্ছে x3, y3। তো এগুলা হচ্ছে কি ভার্টেক্স গুলার পজিশন, মানে ভার্টেক্স গুলার কোঅর্ডিনেট দেওয়া আছে। আবার এই এ এর অপোজিটে যেটা আছে সেটাকে আমরা স্মল এ ধরি, এটাকে কি স্মল বি ধরি, আর এটাকে কি স্মল সি ধরি, তাই না? হুম তাহলে এগুলো সব ধরো দেওয়া আছে, যে x1, y1, x2, y2, x3, y3 দেওয়া আছে, এ বি সিও দেওয়া আছে। তাহলে ইন সেন্টারের পজিশন বা ইন সেন্টারের কোঅর্ডিনেট হবে কি, ax1 প্লাস by1 প্লাস সি, না কি করলাম, ax1 প্লাস bx2 প্লাস cx3 ডিভাইডেড বাই a প্লাস b প্লাস c, কমা ay1 প্লাস by2 প্লাস cy3 ডিভাইডেড বাই a প্লাস b প্লাস c। হ্যাঁ এটা, এটা কি দেখছিলাম? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তো এটার কি এভাবে সরাসরি ইনসেন্টারটা বের হয়ে যায়, তুমি হচ্ছে x1, y1 বের করবে, x2, y2 বের করবে, x3, y3 বের করবা। তো আর হচ্ছে ডিস্টেন্সের ফর্মুলা ইউজ করলে হচ্ছে স্মল এবিসি বের হয়ে যায়, তাই না? যেমন যদি স্মল হুম বি বের করতে চাও তাহলে কি করবা, এ থেকে সি এর ডিস্টেন্স নিবা, তাই তো? হুম হুম আচ্ছা, তাহলে এখন এতটুকু পর্যন্ত যা পরিস্থিতি সবাই বুঝছে নাকি, এগুলো সব থিওরি ছিল, হুম হুম। মানে 3.7 করার জন্য। এখানে কারো প্রশ্ন থাকলে বলো। আহ, মানে আমি ম্যাথ করে গেছি। তো প্রথমে হচ্ছে একের 1 নাম্বারটা দেখো, এটা বেশ শুরু করতেছি। যে বলছে ফাইন্ড দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ দ্য লাইন এত ফ্রম দ্য পয়েন্ট এত। মানে একটা পয়েন্ট দেওয়া 3, -2, একটা লাইন দেওয়া, লাইন হচ্ছে 4x - 3y -10 = 0। মানে বলছে এই পয়েন্ট থেকে এই লাইনের পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত হবে, মানে এটা বের করতে বলছে। এটা সরাসরি ফর্মুলা না, জাস্ট ডি এর ফর্মুলা ইউজ করে নিতে হবে। পয়েন্ট থেকে লাইনের ডিস্টেন্স বের করার যে ফর্মুলা সেটা ইউজ করে নিতে হবে, তাই না? তো হ্যাঁ, কেমনে করতে হয়, পয়েন্টটাই লাইনের মধ্যে বসাই দিতে হবে। 4 × 3 - 3 × -2 -10। ইন্টু -2 -10 বসাই দিলাম, তারপর ডিভাইডেড বাই √4² + 3² দেওয়া লাগে, মানে এক্স এর কোফিসিয়েন্ট আর ওয়াই এর কোফিসিয়েন্ট এগুলো দেওয়ার হুম পর একটা মডুলাস সাইন দেওয়া লাগে, এটাই আর কি। এখন ক্যালকুলেট করে দেখো, 3 × 4 = 12 প্লাস 6 -10 ডিভাইডেড বাই হচ্ছে কত, 5। 4² -3² হবে না এখানে, যেহেতু মাইনাস ছিল আগে 3 এর আগে। না মানে এখানে আসলে হবে কি, যে ফোর কোএফিসিয়েন্ট প্লাস স্কোয়ার হবে আর কি। প্লাস -3 হোল স্কোয়ারের রুট এরকম হবে, কারণ ও ওয়াই আচ্ছা। এর কোফিসিয়েন্ট হচ্ছে -3, তার মানে -3 এর বুঝছি স্কোয়ার। -3 এর স্কোয়ার করলে বুঝছি। তো এমনিতেই 3² হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ, এটা বুঝছি। একবারে লিখে নিতে পারো। আচ্ছা, তাহলে এখন এখানে কত হলো, তিন, এগুলো ইয়ে করো, তাহলে 12 থেকে 10 গেলে কত, 2, তার মানে 8/5 আসে আর কি। 8/5 এর মডুলাস, তার মানে 8/5। এখানে যদি -8/5 আসতো তাহলে কি লিখতাম,
ধর এখানে যদি একটা মাইনাস থাকতো তাহলে -8/5 এর মডুলাস ইকুয়াল টু জাস্ট 8/5 হতো, কারণ হুম ডিস্টেন্স তো পজিটিভ সংখ্যা হবে। হুম হুম আচ্ছা, তারপরে 1-2 হতে পারবা অরিজিন থেকে লাইনের ডিস্টেন্স, মানে 0,0 থেকে ডিস্টেন্স। এরপর 3 নাম্বার কি বলছে, শো দ্য পয়েন্ট এটা ইজ ইকুইডিস্টেন্স ফ্রম দ্য লাইন এত এন্ড এত। তাহলে 1-3 কি করতে হবে? 1-3টা কি মানে একবার প্রথমটার সাথে দেখাবো, পরে একবার দ্বিতীয়টার সাথে দেখাবো, পরে ইকুয়াল হলে হ্যাঁ, ওটা দেখাই পরে দিব। ইকুয়াল হলে ইকুইডিস্টেন্স। হ্যাঁ, ঠিক আছে, এটাও পারবো। তারপর 1-4 হচ্ছে ইফ দ্য পয়েন্ট এ বি ইজ ইকুইডিস্টেন্স ফ্রম দ্য লাইন এটা and এটা, দেন শো দ্যাট এটা আর এটা। এটা করে এখানে একটা পয়েন্ট বলছে, পয়েন্ট হচ্ছে এ কমা বি, আর দুইটা লাইন বলছে। একটা লাইন হচ্ছে 3x - 4y + 1 = 0, আর একটা লাইন হলো 4x + 3y + 1 = 0। এখন বলছে যে এ কমা বি পয়েন্ট হচ্ছে দুজনের থেকে ইকুইডিস্টেন্স, তার মানে এটা যদি d1 ধরি আর এটা যদি d2 ধরি, তাহলে d1 = d2 হবে, তাই না? এটাই প্রশ্নে বুঝাতে দিচ্ছে, d1 = d2, এটাই কোশ্চেনে দেওয়া আছে যে অ্যাকর্ডিং টু কোশ্চেন d1 = d2। দেখো এই লাইনটা তো বুঝছো। এখন এটা হ্যাঁ পারলে তো বুঝছি। বাকিগুলো এখন এখান থেকে আসবে, কেমনে আসবে? d1 মানে কি, এ বি থেকে প্রথম লাইনের ডিস্টেন্স, তাহলে প্রথম এ বি কে প্রথম লাইনে বসাই দেই। বসাই দিলে কি হয়, 3a - 4b + 1 √3² + 4², তাই না? তারপর এখানে মডুলাস সাইন ইকুয়াল টু d2 মানে কি, এ বি রে এখানে বসাই দিব। তাহলে বসাই দিলে কি হয়, 4a + 3b + 1 √4² + 3², এটার মডুলাস সাইন। ঠিক আছে, d1 এর ভ্যালু বের করছি, d2 এর ভ্যালু বের করছি। এখন দেখো এটার নিচে যা আছে এটার নিচে তো তাই আছে, এগুলো কি কাটাকাটি যাবে না? এটা কাটাকাটি গেল, তো থাকে কি 3a - 4b + 1 এর মডুলাস ইকুয়াল টু 4a + 3b + 1 এর মডুলাস। ঠিক আছে, এখন আমরা কি করব, মডুলাস সাইন উঠাই দিব। মডুলাস সাইন যদি উঠাই দিই তাহলে কি হবে, প্লাস হয়ে যাবে সব। সামনে একটা প্লাস মাইনাস আসবে, Yes. মানে সব প্লাস হলো না, তো প্লাস মাইনাস আসবে, প্লাস আসবে মাইনাস আসবে, দুইটা আসবে আর কি। কি বুঝছো? মডুলাস সাইন উঠাই দিলে তো ইয়ে। প্লাস মাইনাস আসে। তাহলে এখন এখানে হুম দুইটা দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। একবার হচ্ছে প্লাস সাইন নিয়ে একটা জিনিস হবে, মাইনাস সাইন নিয়ে আরেকটা জিনিস হবে। তাহলে যদি আমরা পজিটিভ সাইন যদি নেই, তাহলে কি হয়, 3a - 4b + 1 = 4a + 3b + 1। তারপর সবগুলো সাইড চেঞ্জ করো, এই যে 4a থেকে 3a গেলে হচ্ছে একটা a থাকে, আর এটারে এই পাশে নিয়ে আসলে কি হবে, যোগ হয়ে যাবে, তাহলে +7b, আর এটা কাটাকাটি গেল, a + 7b = 0 ছিল। হ্যাঁ, ঠিক আছে, তাহলে দেখো একটা কন্ডিশন হচ্ছে a + 7b = 0, এটা প্রুফ হলো। আর আরেকটা কন্ডিশন কি, মাইনাস থেকে আসবে, নেগেটিভ সাইন যদি নিতাম, 3a - 4b + 1 = -4a - 3b - 1, এরকম হতো। তারপর এটাই পাশে আনো, তাহলে 7a হয়। এটারে এই পাশে আনো, তাহলে কি -b হয়। আর এটারে এই পাশে আনো, তাহলে +2। এটা হচ্ছে আরেকটা -7 এ না, কন্ডিশন। -7 এ না। না, এটা তো এখানে আসছে, তাহলে ও আচ্ছা আচ্ছা। -4 এর পাশে এসে +4 হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে আরেকটা অ্যান্সার, মানে এই দুইটাই অ্যান্সার হবে। তারপর 1-4ও পারবে না, বলছে যে এই দুটো লাইন হচ্ছে ইকুইডিস্টেন্স ফ্রম দ্য অরিজিন, তার মানে অরিজিন থেকে একবার প্রথমটা বের করবা, অরিজিন থেকে দ্বিতীয়টা ডিস্টেন্স বের করবা, তারপরে d1 = d2 ধরবা, সেটা ধরে এরপর হচ্ছে সি কে বের করবা। সি এর যদি দুটো অ্যান্সার হুম আসে, যেটা পজিটিভ আসবে সেটাকে নিতে হবে। হুম পারবো।
একের 5 কিন্তু ইম্পর্টেন্ট, বাট তাও স্কিপ করতেছি কারণ এটা সহজ। এরপর 1-6 কি, ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ আ পয়েন্ট অন দ্য ওয়াই অ্যাক্সিস হুজ পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম দ্য লাইন এত ইজ 4 ইউনিট। এটা করে D1 দেওয়া আছে আর কি, ডি দেওয়া আছে না? হ্যাঁ, ডিসটেন্সটা দেওয়া আছে এবং হচ্ছে বলছে যে পয়েন্টটা ওয়াই অ্যাক্সিস এর উপরে আছে, এটা বলে দিচ্ছে। তাহলে এটাতে হচ্ছে আমরা 0, বি এরকম টাইপের কিছু একটা ধরতে পারি। আর হচ্ছে একটা লাইন দেওয়া, লাইন হচ্ছে 4x - 3y - 10 = 0। তো বলছে যে এই পয়েন্ট থেকে এই লাইনের ডিস্টেন্স হচ্ছে 4 হবে। তাহলে তাহলে এই পয়েন্ট কত হবে, পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে, তাই না? হুম। তো এখানে স্মল বি বের করতে পারা মানে তো আসলে পয়েন্ট বের করতে পারো, তাহলে স্মল বি এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে এখানে কি হবে দেখো, প্রথমে 0, বি থেকে এই লাইনের ডিস্টেন্সটা নেই, তাহলে 0, বি এখানে বসাই দিব। বসাই দিলে কি হয়, 4 × 0 - 3b - 10 √4² + 3²। এই ডিস্টেন্সটা ইকুয়াল টু 4 দেওয়া আছে, তাই না? দেখো এই লাইনটা কি বুঝছো, কি হলো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এটা বুঝলে তো পরের পরেরগুলো সহজ। তাহলে এটা কত, এটা হচ্ছে 5 হয়ে যায়। এই হুম। 5 হচ্ছে ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে চারপাশে 20 হয়ে গেল। আর এখানে থাকে কি -3b - 10। তারপরে মডুলাস সাইন যদি উঠে দিই, -3b - 10 = +-20 হয়ে গেল। তো যদি হচ্ছে পজিটিভ সাইন নেই, পজিটিভ সাইন নিলে কি হয়, -3b - 10 = 20, -3b = 30। তাহলে এখান থেকে কি আসে, b = -10 আসে, তাই না? তার মানে একটা পয়েন্ট হবে 0, - 10, কারণ 0, বি আকারে ছিল, এটা হচ্ছে একটা অ্যান্সার। আর যদি নেগেটিভ সাইন নিতা, -3b - 10 = -20, সবগুলো মাইনাস কেটে দিলে 3b + 10 = 20, বা 3b = 10। তাহলে b = 10/3। তাহলে পয়েন্ট কি হবে, 0, 10/3 হবে। তার মানে দুইটা অ্যান্সার হলো, এই পয়েন্টটা হইতে পারে, আবার হচ্ছে এই পয়েন্টটা হইতে পারে। বলো, বুঝছো সবাই? হ্যাঁ বুঝছি। ওটা কি বলছে, ইফ দ্য স্ট্রেট লাইন এটা is at a distance এত ইউনিট from the origin then find the value of phi। এটাও পারবা, অরিজিন থেকে ডিস্টেন্স ইকুয়াল টু 1/√3 ধরবা। এখানে যেমন ধরলাম না, যে 4 ধরছি, 4-এর জায়গায় 1/√3 ধরবো। পারবো। তারপরে 2-এর একে কি বলছে, show that the product of the perpendicular drawn from এত to the line এত is independent of alpha। তো এখানে কিন্তু দুইটা পয়েন্ট আছে, একটা হচ্ছে +√5,0 আর একটা হচ্ছে -√5,0। এই দুইটা পয়েন্ট থেকে যদি এই লাইনের উপর পারপেন্ডিকুলার রাখা হইতো, তাহলে ওই পারপেন্ডিকুলার গুলার মাল্টিপ্লিকেশন ইন্ডিপেন্ডেন্ট অফ আলফা হবে। আচ্ছা দেখো আমি বলি, ধরো এখানে একটা লাইন আছে, লাইন হচ্ছে 2x cos আলফা +5y sin আলফা, আর 2x cos আলফা -3y sin আলফা, sin আলফা -6 = 0। এটা হচ্ছে লাইন, আর এখানে পয়েন্ট আছে ধরো দুইটা, একটা হচ্ছে √5,0 আর একটা হচ্ছে -√5,0। তাহলে এই দুইটা পয়েন্ট থেকে যদি দুইটা পারপেন্ডিকুলার রাখতাম, তাহলে এটা হচ্ছে পারপেন্ডিকুলার 1 আর এটা হচ্ছে পারপেন্ডিকুলার 2। তো বলছে কি যে এই দুইটা পারপেন্ডিকুলার গুলোর মাল্টিপ্লিকেশন করলে সেখানে কোনো আলফা থাকবে না, এটা প্রুফ করতে বলছে। ও। হুম। ঠিক আছে, প্রশ্ন বুঝছো? হ্যাঁ বুঝছি। প্রথমে আগে P1টা বের করি। P1 মানে হচ্ছে এটা থেকে এটা ডিস্টেন্স। তাহলে কি হবে, √5,0 এখানে বসাই দিব। বসাই দিলে কি হয়, 2 √5
সেখানে লিখি যে P1 ইকুয়াল টু 2√5 cos আলফা, আর এটা তো জিরো হয়ে যাবে, হ্যাঁ, কারণ এখানে জিরো আসতো, হুম আর -6 ডিভাইডেড বাই রুট ওভার হচ্ছে 4 cos স্কোয়ার আলফা প্লাস 3, না প্লাস 9 সাইন স্কোয়ার আলফা। এই নিচের পার্টটাকে বুঝছো নাকি? কারণ হুম এক্স এর কোফিশিয়েন্ট একেবারে কি? হলো। এক্স এর কোফিশিয়েন্ট হচ্ছে 2 cos আলফা। 2 cos আলফাকে স্কোয়ার করলে 4 cos স্কোয়ার আলফা হবে। আর এখানে একটা মডুলাস সাইন হবে, যেটা P1 পেলাম। আর সিমিলারলি যদি P2 বের করি, P2 ইকুয়াল টু কি হবে? -5 কমা -√5, 0টা এখানে বসাই দিতে হবে। তো হবে কি -2√5 cos আলফা -6 ডিভাইডেড বাই রুট ওভার 4 cos স্কোয়ার আলফা +9 সাইন স্কোয়ার আলফা। ঠিক আছে, তার মানে আমরা দুইটা পারপেন্ডিকুলার বের করলাম। তো এবার বলছে যে এই দুইটা পারপেন্ডিকুলারের মাল্টিপ্লিকেশন করতে বলছে, তার মানে P1 ইন্টু P2 করতে বলছে, তাই না? সো P1 ইন্টু P2 যদি করি তাহলে কি হবে? তো এখানে হচ্ছে এই যে এটার সাথে এটা মাল্টিপ্লাই হবে, তাই না? আচ্ছা, হুম আমরা P2 এর আরেকটু মডিফাই করে লিখতে পারি। P2 থেকে যদি মাইনাস কমন নিতাম, মাইনাস কমন নিয়ে পরে মডুলাসের বাইরে নিয়ে আসলে সেটা প্লাস হয়ে যেতে পারে। মানে ধরো যে এখানে কোনো কিছু যদি -5 এর মডুলাস থাকে সেটা তো 5 লিখতে হবে, তাই না? হুম ধরো -a -b এর মডুলাস আছে, এটা তো চাইলে মাইনাসটা কমন নিয়ে a+b আকারে লিখে জাস্ট a+b আকারে হ্যাঁ লেখা হ্যাঁ যাবে, তাই না? হ্যাঁ ওটা বলছি। তবে এই কাজটা যদি করি তাহলে এখানে হবে জাস্ট 2√5 cos আলফা +6 ডিভাইডেড বাই 4 cos স্কোয়ার আলফা +9 সাইন স্কোয়ার আলফা, এটা রুট, আর এখানে মডুলাস। ঠিক আছে, এই লাইন থেকে এই লাইনটা লেখা যাবে, তাই না? মাইনাসটা বাদ চলে গেছে। আচ্ছা হ্যাঁ, এখন হচ্ছে দেখো P1 এর সাথে P2 গুণ করতেছি, তার মানে কি এই যে এইটার সাথে হচ্ছে এটা গুণ হবে, তাই না? হুম তো এখানে দেখো যে এ স্কোয়ার টু মাইনাস রুট বি ফাইভ স্কোয়ার। হ্যাঁ, a² - b² সূত্র হচ্ছে, হ্যাঁ। তাহলে হবে কি 2√5 cos আলফা এর হোল স্কোয়ার -6 স্কোয়ার, এটা হচ্ছে উপরে হবে। আর নিচে কি হবে দেখো, এইটার সাথে এই জিনিস গুণ হবে। তো দেখো দুইজন মডুলাসটা একই সরে জিনিস, যাবে, মানে রুটটা চলে যাবে আর কি। রুটটা চলে যাবে, সরি রুটটা চলে যাবে। রুট চলে গেলে থাকে 4 cos স্কোয়ার আলফা +9 সাইন স্কোয়ার আলফা। আর এখানে মডুলাস সাইনটা ওটার মতনই থাকবে, মানে আসলে a এর মডুলাস গুণ b এর মডুলাস ইকুয়াল টু ab এর হোল মডুলাস এরকম। হুম তো তার মানে আমরা এতটুকু পর্যন্ত পারছি। এখন এটাকে ভাঙতে হবে আর কি। ভাঙলে কি আসে, এখানে উপরে 2√5 দিয়ে স্কোয়ার করলে কত হয়? 4×5 = 20, 20 cos স্কোয়ার আলফা, তাই না? হুম -36। -36। আর নিচে হচ্ছে 4 cos স্কোয়ার আলফা তো আছে। এখন সাইন স্কোয়ার আলফা যেটা আছে এটাকে সরাই ফেলবো, সরাই cos স্কোয়ার আলফা বানাই ফেলবো। আর উপরে তো cos আছে, তাহলে আমরা নিচেও cos আনতে যাচ্ছি। ওটা যদি চেঞ্জ করতে চাই তাহলে কি করা যায় দেখো, সাইন স্কোয়ার আলফার বদলে 1 ওয়ান মাইনাস cos মাইনাস। স্কোয়ার আলফা আলফা লিখে দিব। আর এখানে মডুলাস সাইন আছে। তো তারপরে তাহলে নিচে কি হলো, 4 cos স্কোয়ার আলফা +9 -9 cos স্কোয়ার আলফা হয়ে যাবে। আর উপরে কি থাকে, 20 cos স্কোয়ার আলফা -36। আচ্ছা, তাহলে সব চারটে cos স্কোয়ার আলফা থেকে 9টা cos স্কোয়ার আলফা বিয়োগ করলাম, তাহলে কটা থাকবে? 5টা থাকবে, তাই না? তার মানে এখানে -5 cos স্কোয়ার আলফা +9 থাকতেছে নিচে, আর উপরে কি থাকতেছে 20 cos স্কোয়ার আলফা -36। আচ্ছা, এখানে থেকে কত কত 4 কমন নেওয়া যায়। তো 4 যদি কমন নেই তাহলে কি থাকে, 5 cos স্কোয়ার 5 cos আলফা স্কোয়ার মাইনাস
কত? আচ্ছা, -4 কমন নেই, -4। তাহলে এখানে কি থাকে, -5 কজ স্কোয়ার আলফা প্লাস 9 এটা থাকে। 8। ও আচ্ছা, 9। এটা কেন -4 কমন নিলাম, যাতে উপরেরটার সাথে নিচেরটা মিলা যায়। তাহলে দেখো এই যে এই জিনিসের সাথে এই জিনিস কি কাটাকাটি যাচ্ছে, বুঝছো? তাহলে থাকে হুম কি, শুধুমাত্র থাকে -4 এর মডুলাস। তার মানে সেটা 4 হয়ে যায়। মানে P1 ইন্টু P2 ইকুয়াল টু 4 আসছে। তাহলে দেখো যে এই দুইটা মাল্টিপ্লিকেশন যে করলাম, দুইটা পারপেন্ডিকুলারের মাল্টিপ্লিকেশন, এখানে ফাইনাল অ্যান্সারে কি কোনো আলফা আছে? না। তার মানে এই মাল্টিপ্লিকেশনটা ইন্ডিপেন্ডেন্ট অফ আলফা, এটাই শো করতে বলছে। তাহলে বুঝছো নাকি? হুম আচ্ছা, 2 এর 2ও সেম জিনিস, দেখো একই ম্যাথ, আলফার জায়গায় থিটা দেওয়া আছে, আর কোনো কিছু না। মামা আমার এটা তো আজকে পারবো। আসলে অনেক খারাপ লাগতেছে, আজকে আর পড়ে না। আচ্ছা মানে এক্সাম দিয়ে আসছি এমনি তো। শোনো, আচ্ছা। সেটা কতক্ষণ আছে এটা মিটিং? জানি না তো। তাও দেখতে থাকো, পরে আবার রেকর্ডিং দেখে ভালো করে দেখো। আচ্ছা। আচ্ছা, মানে 2 এর 2ও সেম, এখানে আলফার জায়গায় থিটা দেওয়া আছে। দুইটা এ, 2 পর্যন্ত বলে দাও, পরে বাকি বাসা করে রাখবো না 2 পর্যন্ত। 2 পর্যন্ত আছে, হ্যাঁ ঠিক আছে। আর বাকিগুলোতে তাহলে কি করবো দেখি। আমরা 4 নাম্বারটা পরে ধরো, কারণ 4 নাম্বার হচ্ছে আসছিল পারপেন্ডিকুলার ডিসটেন্স অফ স্ট্রেট লাইন এত এত ফ্রম দা অরিজিনাল পি এন্ড কিউ প্লেন গ্রুপ দ্যাট এটা। আচ্ছা, তাহলে এখানে 4 নাম্বারটা করে আমি। আচ্ছা। 2 এর 4, 2 এর 4-এ বলছে যে পারপেন্ডিকুলার ডিসটেন্স অফ দ্য স্ট্রেট লাইন এটা এন্ড এটা ফ্রম দা অরিজিনাল পি এন্ড কিউ প্লেন। দুইটা লাইন আছে। প্রথম লাইন হচ্ছে এক্স এক্স সেক থিটা মাইনাস ওয়াই কোসেক থিটা মাইনাস কে ইকুয়াল টু 0। আর পরের লাইন হচ্ছে এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা মাইনাস কে কস 2 থিটা ইকুয়াল টু 0। তো দেখো দুইটা লাইন দেওয়া আছে, এখন বলছে কি যে এই দুটো লাইনের উপর যদি অরিজিন থেকে পারপেন্ডিকুলার রাখতাম, তো ধরো এটা হচ্ছে অরিজিন 0,0 পয়েন্ট। তো অরিজিন থেকে প্রথমটার উপর পারপেন্ডিকুলার রাখলে সেটাকে পি ধরতে বলছে, আর পরেরটার উপর পারপেন্ডিকুলার রাখলে সেটাকে পি প্রাইম ধরতে বলছে। তো এটা যদি হয় তাহলে এটা প্রুফ করতে হবে যে 4p² প্লাস পি প্রাইম স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার। মানে প্রশ্নে দুইটা লাইন দেওয়া আছে, বলছে অরিজিন থেকে দুটো লাইনের উপর পারপেন্ডিকুলার রাখলাম, তাহলে পি আর পি প্রাইম পাইলাম। তো পি আর পি প্রাইম পাইলে ওই ওই জিনিসটা প্রুফ করো। ঠিক আছে, প্রশ্ন বুঝছো? হ্যাঁ বুঝছি। তো প্রথমে যদি পি বের করতে চাই, পি হচ্ছে 0,0 থেকে এর ডিস্টেন্স, তো 0,0 এখানে বসাই দিব। বসাই দিলে এটাও বাদ এটাও বাদ, শুধু কে থাকে, মাইনাস কে থাকে। মাইনাস কে ডিভাইডেড বাই √ওভার সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা। এটা হচ্ছে পাইলাম পি এর ভ্যালু। আর এখানে মডুলাস সাইনও থাকবে। ঠিক আছে, কারণ পি মানে তো 0,0 থেকে এর ডিস্টেন্স, তো পি ইকুয়াল টু এটা লেখা যায়। তো এবার এটা একটু সিম্পলিফাই করবো। কি করবো, যে প্রথমত মাইনাস কে টারে জাস্ট প্লাস কে আকারে লিখে দেওয়া যায়। আর এখানে মডুলাস সাইন আছে, মাইনাসটা বাইরে চলে গেছে। আর এখানে √ওভার 1 বাই কজ স্কোয়ার থিটা প্লাস 1 বাই সাইন স্কোয়ার থিটা দিলাম। মানে সেক আর কোসেককে উল্টায়া কজ আর সাইন বানাই দিছে। তারপরে এটাকে সিম্পলিফাই করব। তো এখানে এলসিএম করলাম, এলসিএম করলে কি হয়, সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইন্টু কজ স্কোয়ার থিটা, আর এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, আর এখানে √ওভার আবার বললো সেক। এগুলো মানে নর্মাল কিন্তু সিম্পলিফিকেশনই করতেছে। আচ্ছা, তো এখন কি হলো যে এই সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা এই ভিতরে জিনিসটা 1 হয়ে গেল।
তো এখানে জাস্ট আছে কি কে ডিভাইডেড বাই 1/√ওভার সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা। তাহলে এবার দেখো রুট আর স্কোয়ারে তো কাটাকাটি যাচ্ছে, তাই না? এই যে এই রুট আর এই স্কোয়ারে তো কাটাকাটি যাচ্ছে, তাহলে জাস্ট সাইন থিটা কস থিটা থাকে এরকম। পরে এটা যদি উল্টে দাও 1/sin থিটা কস থিটা উপরে চলে গেলে কে ইন্টু সাইন থিটা কস থিটা, এটা হয়ে গেল। এটা কি কিসের ভ্যালু পাইলাম? এটা কিন্তু পি এর ভ্যালুটা পাইলাম এতক্ষণ করে, পি এর ভ্যালু পেয়েছি। আচ্ছা এবার হচ্ছে পি প্রাইমের ভ্যালু যদি নেই, দেখো 0,0 থেকে এর ডিস্টেন্স হচ্ছে পি প্রাইম। সো লেখা যায় কি যে পি প্রাইম ইকুয়াল টু 0,0 এখানে বসায় দেই, বসায় দিলে এটা বাদ এটা বাদ থাকে হচ্ছে -k cos 2 থিটা ডিভাইডেড বাই √ওভার cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এটার মডুলাস। তো দেখো এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা তো 1 হয়ে যেতেছে, √ওভার 1 মানে 1, তার মানে নিচে পুরোটাই 1 হয়ে গেল। শুধু থাকে কি -k cos 2 থিটা এর মডুলাস, বা এটা আসলে k cos 2 থিটা হয়ে গেল। ঠিক আছে, তাহলে দেখো যে প্রথম কন্ডিশন ইউজ করে পি বের করছি এখানে, তো এটা হচ্ছে পি বের করলাম এখানে, আর ওখানে হচ্ছে পি প্রাইম বের করলাম। তো এবার হচ্ছে আমাদের যেটা প্রুফ করতে বলছে সেটার দিকে থাকে। প্রুফ করতে বলছে 4p² প্লাস পি প্রাইম স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার। প্রথমে আমি লেফট হ্যান্ড সাইড লিখি, লেফট হ্যান্ড সাইড হচ্ছে 4p² প্লাস পি প্রাইম স্কোয়ার। তো এখান থেকে কি আসে দেখো, 4 × 8 এর স্কোয়ার, এটাকে স্কোয়ার করলে কি হবে, k² সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা হবে। আর পি প্রাইম হোল স্কোয়ার মানে 8 এর স্কোয়ার, তাই না? তার মানে k² cos² 2 থিটা হবে, k² cos²2 থিটা। তো এখন হচ্ছে আর আরেকটা জিনিস খেয়াল করো, যে স্কোয়ার যখন করছি স্কোয়ার করলে মডুলাস সাইনটাও উঠে যাবে, কারণ এক্স এর মডুলাসের স্কোয়ার ইকুয়াল টু x² হয়। হুম আচ্ছা তো এখান থেকে হচ্ছে k² কমন যদি নেই, থাকে কি 4 sin² থিটা cos² থিটা প্লাস cos²2 থিটা। তারপরে এখান থেকে এই যে 4 sin² থিটা cos² থিটা আছে, এটাকে চাইলে 2 sin থিটা cos থিটা হোল স্কোয়ার আকারে লেখা যায়। এটা এটা লেখার কারণে কি হলো, এখানে ফর্মুলা করলো, কারণ 2 sin থিটা cosটা কি sin 2 থিটা হয়, তাই না? তার মানে হুম এখানে আসলে sin²2 থিটা হয়ে গেল। আর এটা তো এরকমই আছে, এটাও এরকম আছে, এটাও এরকম আছে, এখানে একটা ব্র্যাকেট শেষ। তাহলে দেখো এখন sin²2 থিটা প্লাস cos²2 থিটা, এটা আবার 1 হয়ে যাবে না? কারণ sin² সামথিং প্লাস cos² সামথিং হচ্ছে 1, তার মানে এই হুম পুরোটা 1 হয়ে গেছে। তো বাকি থাকে কি ইকুয়াল টু k² বাকি থাকে, k² হচ্ছে রাইট হ্যান্ড সাইড ছিল, এটাই হচ্ছে প্রুফ। তাহলে এই 2 পর্যন্তই থাক, তোমরা সেগুলো নিজেরা বাসায় করা লাগবে, নাহলে মনে থাকবে না। আচ্ছা এটা ঠিক আছে। কঠিন কিছু না আর কি, মানে বড় ক্যালকুলেশন কিন্তু এগুলো সহজ জিনিস। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।